সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় প্রস্তুত ফাঁসির মঞ্চ। আর এ নিয়ে আমাদের সাথে আজকে আলোচনায় উপস্থিত রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছেন সৈয়দ শহীদুল হক মামা, মুক্তিযোদ্ধা ও গেরিলা কমান্ডার; ডাক্তার নুজহাত চৌধুরী শম্পা, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আব্দুল আলিম চৌধুরীর মেয়ে; এবং অ্যাডভোকেট সম রেজাউল করিম, সদস্য বাংলাদেশ বার কাউন্সিল। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অবশ্য এখন নাই, SMS-এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে দেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সাকা ও মুজাহিদের রিভিউর রায়ের কপি কারাগারে, এলাকায় বাড়তি নিরাপত্তা, দুপুরে দেখা করেছেন পরিবারের সদস্যরা। দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু, চূড়ান্ত হবে আগামী মার্চে, সংবাদ সম্মেলনে হানিফ। নিরাপত্তার স্বার্থেই সাময়িক বন্ধ রাখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বললেন তথ্যমন্ত্রী। অবস্থান পরিবর্তন হলেই আবারও চালু, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। কুনিও হোসি ও তাভেলা হত্যার সঙ্গে দিনাজপুরে ইতালীয় নাগরিকের ওপর হামলার সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। আটক জামায়াতের সেক্রেটারি একদিনের রিমান্ডে। এবং বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 8 জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব 15 জানুয়ারি থেকে শুরু, নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এবার চলে আসব আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে দুজন যুদ্ধাপরাধী, একেবারে চিহ্নিত যুদ্ধাপরাধী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউর আবেদন নিষ্পত্তি হয়ে গেছে এবং তাদের রায় কার্যকরের একেবারে চূড়ান্ত পর্যায়ে আমরা আছি। রায়ের কপি পৌঁছে গেছে কারাগারে এবং আজ রাতে না হলেও 2-1 দিনের মধ্যেই আমরা আশা করছি যে রায় দুটি কার্যকর হবে। এটি জনগণের বহু কাঙ্ক্ষিত রায়। দীর্ঘদিন অপেক্ষা করেছে বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী। তার যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমরা এর আগে দেখেছি স্বাধীন বাংলাদেশেও, সেটি তো সবার জানা। আর মুজাহিদ তো আল বদর কমান্ডার ছিলেন। তা আমি আপনাদের প্রতিক্রিয়া জানব। প্রথমেই সৈয়দ শহীদুল হক মামা, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়া কী? জাতির দীর্ঘদিনের যে প্রত্যাশা, আশায় বুক বেঁধেছে, দেশ দায় মুক্তির পথে ইতিহাসের এই ঐতিহাসিক দিন, যে রায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে এবং যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল থেকে এই দুই কসাই, এই হেভিওয়েট, তাদেরকে সর্বসুযোগ দেওয়া হয়েছিল আত্মপক্ষ সমর্থনের। সরকার এবং প্রশাসন তাদেরকে জবরদস্তিমূলক ফাঁসি দেওয়ার যে রায়টা ঘোষণা হয়েছে, এটা প্রত্যাশিত রায় দেশবাসীর। প্রথমেই আমি সাধুবাদ জানাই দেশের সর্বোচ্চ আদালতকে। বিশ্বের বড় বড় নেতাদের সুপারিশও মাননীয় প্রধানমন্ত্রী ফু মেরে উড়িয়ে দিয়েছেন। যেমনি কসাই কাদের মোল্লার ব্যাপারে, কামরুজ্জামানের ব্যাপারে সুপার পাওয়াররা ইন্টারফেয়ার করেছিল, কিন্তু আমাদের সরকার শক্ত অবস্থানে থেকে এদের রায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশে এই জামাত শিবিররা যে তাণ্ডব লীলা করেছিল, হত্যা, খুন খারাপি, যা ইচ্ছা তাই করেছিল, সরকার অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে এগুলোকে মোকাবেলা করেছে। আজকে এই যে দুই হ্যাবিয়েট যার ফাঁসির রায় ঘোষণা হয়েছে উচ্চ আদালত থেকে, সেটাকে বহাল রেখেছে। আজকে আমার পাশে শহীদ
ডাক্তার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ, তার কন্যা। আজকে তার মতো যে সমস্ত শহীদ পরিবাররা, 30 লক্ষ শহীদ পরিবারের সকলের দৃষ্টি আজ দেশে বিদেশে বিশ্বে বাংলাদেশের দিকে। এবং কখন যে সাকা চৌধুরী তার অহংকার, দম্ভ, পাপ করার পরও যার ভিতরে আমরা সামান্যতম কোনো ফিলিংস দেখি নাই, যে বাংলাদেশকে স্বীকার করে নাই। আলী হোসেন মুজাহিদ বলেছে যুদ্ধ অপরাধী কি, বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই। এই আলী হোসেন মুজাহিদকে দিয়েই প্রমাণিত হয়ে গেল বাংলাদেশে যুদ্ধ অপরাধী আছে কি আছে না। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে যে শহীদদের লাশগুলো আমি রায়বাজারের বদ্ধভূমির থেকে তুলেছি, যে আব্দুল মান্নান সে আনন্দ উল্লাসে ফেটে পড়েছিল, ডাক্তার আলিম রাজির মিসেস তার কাছে অনেক অনুরোধ, কাকতি মিনতি করেছিল যে আমার স্বামীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কিন্তু উনি আনন্দ উল্লাসে আরে কিছুই হবে না, ফিরে আসবে। এই কুখ্যাত মান্নানকে আমরা দেখেছি যে 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা, তৎকালীন সাবেক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ তাকে ধর্মমন্ত্রী বানিয়ে জঙ্গিবাদের বীজ বপন করে গেলেন। তা আজকে সারা বাংলাদেশ আপনি দেখেন কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে তাণ্ডব লীলা, খুন খারাপি, ট্রেন লাইন, মানে যা ইচ্ছা তা করেছে। আজকে হরতালের কি প্রতিক্রিয়া? নো অ্যাকশন। দেশ স্বাভাবিকভাবে চলছে, সরকার কঠোর অবস্থা নিয়েছে এবং আজকে তারা বুঝতে পেরেছে যারা অতীতে এই খুন খারাপি, এইসব জল্লাদের পক্ষে যারা রাজপথে নেমেছিল তারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, তারা ভুল স্বীকার করতে পারছে, যে কারণে এই ফাঁসি হয়ে গেলে দেশবাসী শান্তির নিঃশ্বাস ফেলবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার নুজহাত চৌধুরী শম্পা, আপনার কাছে আসবো। যেটা সৈয়দ শহীদ হক মামা বলছিলেন, আব্দুল মান্নানের কথা তিনি বললেন, আমরা জানি যে আব্দুল মান্নানকে আপনাদের বাসায় আশ্রয় দেওয়া হয়েছিল এবং সেই আব্দুল মান্নানই কিন্তু আপনার বাবাকে হত্যা করেছে। আজকে আব্দুল মান্নান বেঁচে নেই, আমাদের মানে কি বলবো, আমরা হতাশ। বেঁচে থাকলে হয়তো তাকেও এই বিচারের মুখোমুখি হতে হতো। তো তারপরও মুজাহিদ যে আলবদর কমান্ডার ছিল তার তো ফাঁসি হয়েছে, আপনার প্রতিক্রিয়া আমরা জানতে চাই। মান্নানের ন্যাচারাল ডেথ হয়েছে, আফসোস থাকলে একটা বিচারের সম্মুখীন করা যেত, কিন্তু উপরে আল্লাহ আছেন, নিশ্চয়ই সেখানে তার বিচার হবে। কিন্তু এই মুজাহিদ, গোলাম আজম, নিজামী, আমরা তো ছোট কাল থেকে মুখস্থের মতো জেনে এসেছি বাবার খুনিয়েরা। 44 বছর আজকে চলে গেছে। এত দিন পরে সত্যি সত্যি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য সর্বোচ্চ রায় কার্যকর হতে ইনশাল্লাহ আমরা দেখব একজন আলবদর কমান্ডারের। এই দিন আসবে। আমার যে ছোটকাল, জিয়াউর রহমান আর এরশাদের আমলের যে ছোটকাল, কোনোদিন ভাবি নাই, অবিশ্বাস্য লাগে। আমি শহীদ পরিবাররা আমরা এই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আওয়ামী লীগ এবং আপনারা যারা সবাই আছেন, আপনারা এত করেছেন সারা জীবন, যার জন্য এখানে আজকে আমরা এই বিচারটা পাচ্ছি, বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারছি। একটা জিনিস আমি বলি, এরকম কয়েকটা রাত তো আমার মার জীবনে আসছে, আজকে ওদের পরিবারে যে জীবন। ফাঁসি হয়ে গেলে তো ফাঁসি হয়ে গেল, কিন্তু ফাঁসির আগে জীবনের যে মূল্য আজকে যদি একটু বোঝে সাকা, আজকে যদি একটু বোঝে মুজাহিদ, এখন যে তার টেনশন, এখন যে তার কষ্ট, এখন যে তার এইটা, আমাদের বাবাদেরকে যখন হাঁটিয়ে তারা রায়ের বাজারে নিয়ে গেল ব্রাশফায়ারের জন্য, যখন নির্যাতন কেন্দ্রে নির্যাতন করলো, এই মানুষগুলো তো নিরপরাধ ছিল, এরা তো অপরাধী, এদের তো অনুতাপ হবে, কিন্তু আমাদের বাবারা তো দেশকে খালি ভালোবেসেছে। এখন তারা বুঝবে কি অপরাধ তারা করেছে এবং এই সময়টা হচ্ছে তাদের আসল শাস্তি। আর হবে আল্লাহর কাছে গিয়ে ফাঁসি, তো ফাঁসির মঞ্চতে কন্ডেন্স সেল থেকে যখন হেঁটে গিয়ে উঠবে ওই ফাঁসির কাষ্ঠে, এই হচ্ছে তার শাস্তি।
এবং এই দেখার জন্য, এই দিনটা দেখার জন্য আমাদের মারা আজও বেঁচে আছেন। কতজন শহীদ যারা তো চলে গেছেন, জীবনের শেষ শহীদ সিরাজউদ্দিন হোসেনের ওয়াইফের শেষ আকাঙ্ক্ষা ছিল যে স্বামীর হত্যাকারীর বিচার দেবেন, উনি বিচার দেখে যেতে পারেন নাই। অন্তত আমার মা যদি বিচার দেখে শান্তিতে মারা যেতে পারেন। এবং এটা কিন্তু প্রতিশোধের কথা না, এটা কিন্তু শুধুমাত্র ন্যায় বিচারের কথা। অন্যায়ের জন্য আপনাকে বিচার করতে হবে। আপনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিষয়টা দেখুন, আমি একটা বিষয় পয়েন্ট আউট করতে চাই। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য কিন্তু ব্যক্তি শহীদ পরিবাররা বিচার পাচ্ছে তা না, দেশ বিচার পাচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম, অনাগত যত প্রজন্ম আছে তারা বিচার পাচ্ছে। কারণ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ছিল আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের বিরুদ্ধে একটা অ্যাকশন, তাই না, একটা নীল নকশা। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মরাও আজকে বিচার পাচ্ছে। আর সাকার কথা যদি বলি, সাকার মতো দুর্বিনীত, দুরাচারী, অসভ্য, মানে বাজে মুখের, বাজে ভাষার রাজনীতিবিদ এ দেশে বোধহয় কোনোদিন আসেনি। এবং স্বাধীন বাংলাদেশের যে আত্মসম্মান বোধে বারবার সে কষাঘাত করেছে, আজকে সে এরকম আস্পর্ধা দেখিয়েছে বলার যে আমি এতবারের আইন প্রণেতা, আমি তো এমপি, আমাকে কেউ কিছু করতে পারবে না। আজকে বাংলাদেশ দেখিয়ে দিবে সমস্ত দুরাচারী পাওয়ার মানে মাসলম্যানদেরকে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। ধন্যবাদ। আমি এবার অ্যাডভোকেট সমর রেজাউল করিম আপনার কাছে আসবে একটু আইনের বিষয়ে। একটু এই যে আজকে আমরা যেটা দেখলাম যে রায়ের কপিটা পৌঁছে গেছে কারাগারে, এখন শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার যে সুযোগ তারা পাবেন, এইটা যদিও বলা হচ্ছে যে প্রচলিত জেল কোড এখানে প্রযোজ্য হবে না, কারণ এটি বিশেষ আইন যে আইনের অধীনে বিচারটা হয়েছে সেই আইনের জেল কোডের বিধান নেই। তারপরেও তারা কতটুকু সময় পেতে পারেন আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে কথা বলার আগে একটু শ্রদ্ধা জানাতে হয় বঙ্গবন্ধুর প্রতি, কারণ দেশটা শুধু স্বাধীন করা না, 1973 সনের অনেক দূরদৃষ্টি রেখে তিনি এই আইনটা প্রণয়ন করেছিলেন। সে সময় কিন্তু অনেক এটা কল্পনাও করেনি। এই আইনটা প্রণয়ন করার ফলে আজকে কিন্তু বিচারের প্রক্রিয়ার মুখোমুখি করা গেছে। আর দ্বিতীয় একটি কৃতজ্ঞতা অবশ্যই জানাতে হয়, যেটা ডক্টর নুজহাত বলছেন, যে আমি ব্যক্তিগতভাবে মোর্শেদ ভাই মনে করি সবাই ছিলাম, কিন্তু শেখ হাসিনা এবং অনলি শেখ হাসিনা, যার দৃঢ়তা, যার বিচক্ষণতা, মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি এই বিচার ব্যবস্থাটা করে গোটা জাতিকে কলঙ্ক মুক্ত করা তো ডিফিকাল্ট, কিন্তু কিছু দায় শোধ করার জায়গাটা করে দিয়েছেন। যে নুজহাতের মা দেখে যাচ্ছে যে তার স্বামীর হত্যাকারীরা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডের কার্যকর হওয়ার অপেক্ষায় আছে। সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি একজন নাগরিক হিসাবে কৃতজ্ঞতা জানাতে চাই। একই সঙ্গে এই বিচার প্রক্রিয়ায় যদিও আদালতকে কখনো ধন্যবাদ জানানো যায় না, কিন্তু এই বিচার প্রক্রিয়ায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছিলেন। অনেক বিচারকের বাড়িতে বোমা হামলা হয়েছে। আজকে যিনি চিফ জাস্টিস, তার গ্রামের বাড়িতে বোমা হামলা হয়েছে, তিনি জাজেস কমপ্লেক্সে ছিলেন, সেখানে হয়েছে। আমাদের জাস্টিস জাহাঙ্গীর হোসেন সেলিম, তার নোয়াখালীর সেনবাগের বাড়িতে আক্রমণ হয়েছে, তিনি যে বাড়িতে বাসায় থাকতেন সেখানে নিরাপদ ছিলেন না। জাস্টিস শামসুদ্দিন চৌধুরীকে তো কফিনের কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের জাস্টিস এটিএম ফজলে কবির, যিনি ওই ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান ছিলেন, তার বাড়িতে আক্রমণ করা হলো। আমাদের বিচারপতি এনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান শাহিন সহ যারা ছিলেন, তারা এত বেশি ঝুঁকির মুখোমুখি হয়েও যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের অ্যাপিলেট ডিভিশনের চূড়ান্ত রায়ের পথটা প্রশস্ত করেছিলেন। আমার মনে হয় আমি একজন আইনজীবী হিসাবে তাদেরকে সরাসরি গিয়ে এই মামলায় কথা বলার সুযোগ আমার ছিল না, কারণ আমি নরঘাতকদের পক্ষেও ছিলাম না, প্রসিকিউটর ছিলাম না। এই জায়গার থেকে মনে হয় তাদের প্রতি একটা কৃতজ্ঞতা জানিয়ে আমার কথাটা শুরু করি। সেটা হলো মূল যে লটা আমাদের ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটা সেই অ্যাক্টকে প্রোটেকশন দেওয়া হয়েছে আমাদের আর্টিকেল 47 কনস্টিটিউশনের। সেখানে বলা হয়েছে এই আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আইনের যা কিছু বিধান, সেই বিধানকে কেউ বলতে পারবে না যে আমার ফান্ডামেন্টাল রাইট কার্টেল হয়েছে, এইটা চ্যালেঞ্জ করলাম। কেউ সে বলতে পারবে না এই অধিকার কার্টেল করা হয়েছে, সেই জন্য চ্যালেঞ্জ করলাম। ওই ধারায় বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদে যে কোনো মানবাধিকার, কোনো মৌলিক অধিকারের প্রসঙ্গ আসবে না, ওই আইনের বিচার প্রক্রিয়া টোটালি ওই আইনে চলবে। সেই ক্ষেত্রে কিন্তু আদালতের রায়ের পরে কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে সরকারকে। সরকার আদালতের রায়, ট্রাইব্যুনালের রায় কার্যকর করবেন। এই ক্ষেত্রে কিন্তু রাখা হয়নি অন্যান্য ফৌজদারি কার্যবিধি যেটা প্রচলিত আইন, সেখানে যেমন বলা হয়েছে প্রসিডিউরগুলো ফলো করতে হবে। ওই আইনের প্রসিডিউর বলতে ওখানে একটাই প্রসিডিউর, সরকার আদালতের রায় কার্যকর করবেন, এর বাইরে কিছু নাই। ওখানে কিন্তু কোথাও বলা হয়নি যে সাবজেক্ট টু
কমপ্লাই দি প্রভিশন অফ জেল কোড, এটা কিন্তু কোথাও বলা হয়নি। অন্য আইনে কিন্তু এগুলো আছে। এখন দীর্ঘদিনের প্র্যাকটিস অনুযায়ী তাদের জিজ্ঞাসা করা হয়, কনস্টিটিউশনাল ডিকটাম যেটা আর্টিকেল 49-এ রাষ্ট্রপতি কেউ কেউ ক্ষমা করতে পারেন, যেখানে আইনকে সর্বোচ্চ আদালতেরই অথরিটি দেওয়া হয় না যে ওই আইনের কোনো বিষয় নিয়ে কথা বলার, সেখানে রাষ্ট্রপতির তো এই জায়গা সুযোগের কোনো রকম অবকাশ নাই। সেই ক্ষেত্রে তাকে যে রেওয়াজ অনুযায়ী জিজ্ঞাসা করা হবে যে আপনি ক্ষমা ভিক্ষা চাইবেন কিনা। যদি তিনি ক্ষমা ভিক্ষা চান তাহলে রাষ্ট্রপতির কাছে তার প্রেয়ারটা যাবে, রাষ্ট্রপতি পাঠাবেন হোম মিনিস্ট্রিতে, হোম মিনিস্ট্রি পাঠাবেন ল মিনিস্ট্রিতে, ল মিনিস্ট্রি আবার কোয়ারি করে পাঠাবেন হোমে, সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, দেন আবার রাষ্ট্রপতির কার্যালয়ে। তা আমার মনে হয় না স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে গলা টিপে হত্যা করার জন্য যে নরাধমরা কাজ করেছিল। আজকে আপনাদের হাউসে এসে দেখলাম একটা পত্রিকার শিরোনাম, খালেদা জিয়ার ক্যাবিনেটের 2 মন্ত্রীর ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। সেই খালেদা জিয়ার ক্যাবিনেটের 2 মন্ত্রীর ফাঁসি কার্যকরের পথে আমার ব্যক্তিগত ওয়াইজডম, আমার 30 বছর আইন পেশার অভিজ্ঞতায় কোনো রকম কোনো বাধা আছে বলে মনে হয় না। এখন জেল কর্তৃপক্ষ শুধুমাত্র তাদের প্রস্তুতির প্রসঙ্গটা, আর যদি ক্ষমা কেউ চান তাহলে সেই প্রসেসে যাওয়াটা, আমার তো মনে হয় না এই লোকরা ক্ষমা চাইবে। কারণ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় তারা যে ভুল করছিল মোর্শেদ ভাই, কোনোদিন তো তারা বলেনি যে আমরা ভুল করেছিলাম। এবং যে দাম্ভিকতা তারা দেখিয়েছে, সেই দাম্ভিকতার জায়গা থেকে সাকা চৌধুরীর ছেলে তো বলছে যে কিসের মার্সি পিটিশন। মুজাহিদের এক ছেলে দেশের বাইরে দাম্ভিকতার সঙ্গে বলছেন যে আমার বাবাকে জুডিশিয়াল কিলিং করা হচ্ছে। আবার যে দলটির আশ্রয় প্রশ্রয় ছিলেন তাদের একজন রিপ্রেজেন্টেটিভ ডক্টর আসাদুজ্জামান রিপন, আমি তার অডাসিটি দেখে অবাক হয়ে গেছি। তিনি বলছেন যে রাজনৈতিক বিবেচনায় বিচার হয়েছে, আর তিনি ন্যায় বিচার পান নাই। আরে রাজনৈতিক বিবেচনায় পাকিস্তান কায়েম হলেই বিচারটা যথার্থ হতো। একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসাবে তারা যতক্ষণ দাবি করছিল, আজকে তাদের চূড়ান্ত স্টেটমেন্টে প্রমাণিত হয়েছে যে তারা বাংলাদেশের দায়িত্বশীলতার জায়গার একটি রাজনৈতিক দল না, তারা একটা পাকিস্তান সেন্টিমেন্ট মাথার ভিতরে আছে। আমাদের আর্টিকেল 112 বলছে সর্বোচ্চ আদালতের দেওয়া সিদ্ধান্ত সকলের জন্য শিরোধার্য। সর্বোচ্চ আদালত কি তাহলে রাজনৈতিক বিবেচনায় রায় দিয়েছে এই কথা বিএনপি বলতে চায়? বলতেই পারে, কারণ মৃত্যুদণ্ড হওয়ার পরও সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিন্তু বিএনপি দল থেকে সাসপেন্ড করে নাই। মোর্শেদ ভাই একজন সরকারি চাকরিজীবীটা ক্রিমিনাল মামলায় পড়লেও কিন্তু তাকে ফর টাইমিং সাসপেন্ড করে, যে মামলাটা শেষ হোক তারপর আবার তোমাকে রেস্টোর করা যাবে কি যাবে না। মৃত্যুদণ্ড হয়ে যাওয়ার পরে, অ্যাপিলে মৃত্যুদণ্ড বহাল হওয়ার পরে বিএনপি কিন্তু তাকে স্ট্যান্ডিং কমিটিতে রাখছে। যেমনভাবে বিএনপি অপর দণ্ডপ্রাপ্ত আব্দুল আলিম, জয়পুরহাটের নরখাদক বলা হয়, তাকেও কিন্তু বিএনপির ক্যাবিনেটের মেম্বার ছিল। এই জায়গাগুলোর থেকে আমার মনে হয় যে আইনগত অবস্থা এখন শুধুমাত্র জেল কর্তৃপক্ষের প্রস্তুতির জায়গাটা বাকি আছে। এই কারণে বলছি অ্যাপিলেট ডিভিশন যে জাজমেন্টটি দিয়েছে, রিভিউর জাজমেন্ট, আমি জাজমেন্ট সম্পর্কে যতটুকু শুনেছি সেই জাজমেন্টে কিন্তু কোনো কন্ডিশন অথবা সেই জাজমেন্টে কিন্তু কোনো অন্য বিষয়গুলোর কথা অবতারণা করা হয়নি। সিম্পল বলা হয়েছে যে রায় দেওয়া হয়েছে সেই রায় বিবেচনা করার জন্য তারা কিছুই দেখাতে পারেনি, বরং অবজারভেশন আসছে। জঘন্যতম যে কাজটি করছেন, আদালতে 2টি সার্টিফিকেট দিয়েছেন অ্যাপিলেট ডিভিশনে, লক্ষ লক্ষ মানুষ আপনার অনুষ্ঠান দেখবে তো বলি, একটা লেখা দি পাঞ্জাব ইউনিভার্সিটি, আরেকটা লেখা পাঞ্জাব ইউনিভার্সিটি অফ পাঞ্জাব। একটা সালাউদ্দিন কাদের চৌধুরীর নামের যে বানান, আর একটা বানান অন্যরকম। একটায় লোগোটা যেরকম ভাবে ইউনিভার্সিটির, অন্যটায় লোগো আর এক রকম। তারপর ওনাদের লয়ার কোর্টে বললেন যে এই ওখানে পড়তেছিলেন, তো অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বললেন যে ওইখানে পড়ে কিভাবে, সেশনে তো কাভার করে না। তো উনি বললেন যে ক্রেডিট ট্রান্সফার করে নিয়েছে। এখন যে ক্রেডিট ট্রান্সফার, অ্যাটর্নি জেনারেল বললেন যে ক্রেডিট ট্রান্সফার সিস্টেমটা তো আসছে বছর 5 মাত্র, উনি যে আমলে পড়ছেন সেই আমলে তো ক্রেডিট ট্রান্সফারের সিস্টেম না। তখন দেখলাম তাদের পক্ষের যে শীর্ষ লয়ার তিনি হেসে দিলেন। আমার ধারণা তিনিও বুঝতে পারছেন মরার আক্ষণে খড়কুটা ধরে যত চেষ্টা। কিন্তু চিফ জাস্টিস একটা কথা বলছে ইন্ডিয়ান একটা উদাহরণ দিয়ে, যে একটা মিথ্যাকে ঢাকতে গেলে 10টা মিথ্যে এসে যায়। এমন সার্টিফিকেট দিছে, এবং সেই সার্টিফিকেট ফরেন কোনো ডকুমেন্টস আসতে গেলে আসতে হবে থ্রু অ্যাম্বাসি, অ্যাটাস্টেশন হতে হবে ওখানে আমাদের হাই কমিশন, এবং বাংলাদেশে যে ফরেন মিনিস্ট্রি সেখানে আসতে হবে। ওনারা যে সার্টিফিকেটগুলো হাজির করছেন সেগুলো কিছুই নাই। এখন অনেকে তো বলে নীল খেতে নাকি এরকম সার্টিফিকেট তৈরি করা যায়, তবে আগেরটা একটু দেখে যদি করতো তাহলে বোধহয় এইটা হইতো না। ইউনিভার্সিটি নামই চেঞ্জ হয়ে গেছে, ইউনিভার্সিটি অফ পাঞ্জাব, আরটা হলো দি পাঞ্জাব ইউনিভার্সিটি। সব কিছু এইভাবে তৈরি করার ভিতর থেকে যে কাজটি হচ্ছে, আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় যে কথাটা আমি বলতে চাই সেটা হলো কালচার অফ ইম্পিউনিটি থেকে বেরিয়ে আসছি, দায় মুক্তির সংস্কৃতি থেকে। এটা বলছে এই কারণে, এক সময় দাম্ভিকতা দেখিয়ে বঙ্গবন্ধুর খুনিরা বলতো খুন করেছি পারলে আমাদের বিচার করুক না। সাকা চৌধুরীরা না, মুজাহিদ একটা আর্টিকেল লিখছিলেন তাদের পত্রিকা নয়া দিগন্তে, লিখছিলেন জামাত কচু পাতার পানি না, গ্রেপ্তার করে দেখুক।
আর সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিলেন আমি জারজাকাল বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, গ্রেপ্তার করে দেখুক না। এই জাতীয় দাম্ভিকতা কালচার অফ ইম্পিউনিটিতে ছিল, যেটা 1975 সনের 31শে ডিসেম্বর জেলখানার থেকে সবাইকে ছেড়ে দেওয়ার ভিতর থেকে শুরু হয়েছিল। সবাই বলতে তখন যুদ্ধ অপরাধের দায়ে যারা গ্রেপ্তার ছিলেন প্রায় 37,000। বঙ্গবন্ধুকে 15 আগস্ট হত্যা করা হলো, 31শে ডিসেম্বর জেলখানা থেকে সবাইকে ছেড়ে দেওয়া হলো। এরপর ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বলল বাংলাদেশ সৃষ্টি করছে বঙ্গবন্ধু, তোমার হত্যারই বিচার হবে না। সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স যারা জারি করেছিল তার ভিতর জিয়াউর রহমান ছিলেন সেকেন্ড ম্যান। তখন যিনি সামরিক আইন প্রশাসক ছিলেন, সেকেন্ড উপপ্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন লেফটেন্যান্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের ইচ্ছাই হয়েছিল তারপর দিদেন যখন প্রধান ব্যক্তিকে আমাদের বিচারপতিকে উনি লাথি মেরে ফেলে দিয়ে উনি দায়িত্ব গ্রহণ করলেন। এখান থেকে কিন্তু কালচার অফ ইম্পিউনিটি স্টার্ট হয়। শেখ হাসিনাকে কিন্তু শেখ রেহানাকে চোখের পানি ফেলতে হয়েছে 34 বছর বাবার হত্যার বিচারের জন্য। সৈয়দ আলী আশরাফ, মোহাম্মদ নাসিমদের কিন্তু 37 বছর কাঁদতে হয়েছে তাদের বাবার হত্যার বিচারের জন্য। ডক্টর নুজাহাতদের কিন্তু কান্না থামছে না। এই জায়গার থেকে শেখ হাসিনা যে উত্তরণটা করেছে যে যিনি অপরাধী হন না কেন, তিনি হেভিওয়েট, মামার ভাষা হেভিওয়েট সালাউদ্দিন কাদের চৌধুরী হোক, আন্তর্জাতিক পরিমণ্ডলের কেউ হোক, আলী হোসেন মুজাহিদ হোক, শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন আইনের ঊর্ধ্বে কেউ না, আইনসঙ্গত হয়ে তাদের বিচার হবে। সেই জায়গায় আমার তৃপ্তিটা হলো যে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে কোনো অপরাধী দায়ে মুক্তি পাবে না, সেই জায়গাটা অন্তত বঙ্গবন্ধু কন্যা দেখাতে পেরেছেন। আজকে একটা টক শোতে দেখলাম একজনে বলছেন বঙ্গবন্ধু জাতীয়তাবাদী নেতা ছিলেন, সারা দুনিয়ার জাতীয়তাবাদী নেতাদের হাতটা অনেক বড় থাকে, তারা কঠোর হতে পারেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখিয়েছেন যে বঙ্গবন্ধুর উত্তরসূরি হিসাবে, শাসক হিসাবে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হয়, ঘৃণ্যতম অপরাধীদের কিভাবে বিচার করতে হয় তা তিনি দেখিয়েছেন। এই জায়গায় সংবাদপত্র, সংবাদ মাধ্যম, মুক্তিযোদ্ধারা, নতুন প্রজন্ম, গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে সমস্ত মানুষের যে সহযোগিতা ছিল, এই সহযোগিতা হয়েছে কি বাংলাদেশের অভ্যুদয়কে যারা ধ্বংস করতে চেয়েছিল তারা যে বাংলাদেশকে আর পাকিস্তান বানাতে পারবে না, সেই লেচনটি এই ঘটনার ভিতর থেকে আসছে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সেলিম রেজা বলছি ঝিনাইদহ থেকে। বলুন। আমার আপনাদের সকলের কাছে প্রশ্ন, বিশেষ করে আমাদের রেজাউল স্যার এবং শম্পা আপার কাছে প্রশ্ন, যে আমরা যে দুইটা শীর্ষ যুদ্ধাপরাধীর বিষয়টা দেখলাম, সর্বশেষ পর্যায়ে বিচারটা দেখলাম, তো সেখানে দিনের আলোর মতো পরিষ্কার, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার কিছু সাক্ষী এবং তথ্যপত্রের ভিত্তিতে কিন্তু প্রমাণ হয়েছে, এবং সেই ক্ষেত্রে একেবারে ফাঁসির দড়ির কাছে তারা চলে গেছে। কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে এখনো বলা হচ্ছে তারা নাকি নির্দোষ, তারা নাকি দেশে ছিল না বা তারা অপকর্মগুলো করে নাই। তো যারা এই যে পরিবারের পক্ষ থেকে বলছে তারা তো ভবিষ্যতে কখনোই বাংলাদেশের এই স্বাধীনতাকে তারা স্বীকার করবে না। তো আমার প্রশ্ন আপনাদের কাছে, যে শহীদ পরিবারের পক্ষ থেকে এবং বিশেষ করে রেজাউল স্যারের পক্ষ থেকে বা আইনজীবীদের পক্ষ থেকে শহীদ পরিবার মানে রাজাকারদের ফ্যামিলির সদস্যদেরকে নাগরিকত্ব বাতিল করে দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশ সরকারের হাতে আছে কিনা, যদি তাহলে করা হয় তাহলে। ধন্যবাদ, বোঝা গেছে। মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে যারা আমাদের সর্বোচ্চ আদালতকেও অশ্রদ্ধা করছেন, সর্বোচ্চ আদালতের রায়কে বলছেন যে এই রায় ঠিক হয়নি। উনি দুইটা যে কথাটা বলছেন তার মর্মার্থটা এরকম দাঁড়ায় যে যে দেশটির নাগরিকত্ব নিয়ে তারা বসবাস করতে চায় সেই দেশের কনসেপ্টই তাদের অভিভাবকরা বিশ্বাস করতো না, এখনো তারা তাদেরকে সাপোর্ট করতেছে, তার মানে বাংলাদেশ হকে সাপোর্ট তারা করেনি, এই একটা জিনিস। আর সর্বোচ্চ আদালতের রায় যারা মানে না তাদের তো বাংলাদেশে থাকার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না। এখানে আমি একটু ওনাকে বলতে চাই, ওনার প্রশ্নটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মায়াটা, এই দেশপ্রেমটা যদি প্রত্যেকের থাকতো বাংলাদেশের, আমি মানে গোলাম আজমের ছেলে দেখেন কি অধ্যত্ত দেখিয়েছে তার বাবার মৃত্যুর পরে। আমরা কাদের মোল্লার ফ্যামিলিকে দেখেছি, কামারুজ্জামানের ফ্যামিলিকে দেখেছি, এখন সাকার ফ্যামিলি তো মানে ওর মতোই একেবারে মানে অসভ্য কথাবার্তা বলা এরকম। আর আমরা এখন মুজাহিদের ফ্যামিলিকেও দেখছি, এরা কিন্তু কেউ না অপরাধীরা অপরাধের জন্য অনুতাপ করছে, এদের পরিবারের মধ্যেও কিন্তু দেখেন একই বাংলাদেশ বিরোধী বিষ তারা ঢুকিয়ে দিয়ে গেছে, এরা কিন্তু তাদের বাবাদের মতোই। সুতরাং আমার কাছে মনে হয় এই দর্শক যে কথাটা বললেন তার কথাটাকে আমি আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরকারের কাছে উপস্থাপন করতে চাই। যেখানে রাজাকারদের যেই দ্বিতীয় তৃতীয় প্রজন্ম আছে, এটা কিন্তু জার্মানিতে আছে, আপনি কিন্তু যদি এরকম যুদ্ধাপরাধী হন তাহলে আপনি কিন্তু একটা বিশেষ পর্যায়ের বেশি কিন্তু যেতে পারবেন না, সরকারের খুব ভাইটাল পোস্টে যেতে পারবেন না, সরকারের খুব ডিসিশন মেকিং অথবা সিক্রেট সার্ভিস আমাদের কিন্তু এখন সময় এসেছে
দ্বিতীয় প্রজন্মরা কে কোথায় এবং তারা কি করছে, তারাও একই বিষবাষ্প ছড়াচ্ছে কিনা, সুযোগ পাচ্ছে কিনা সেইটা ছড়ানোর, এগুলো কিন্তু সরকারকে দেখতে হবে। না হলে এরাও কিন্তু সাপের বাচ্চা সাপ হয়ে কিন্তু সেই ছবলি মেরে যাবে এই জাতিকে। সুতরাং আমি দর্শককে ধন্যবাদ জানাচ্ছি এবং তার প্রশ্নের মধ্য দিয়ে একই প্রশ্ন এবং একই দাবি আমি সরকারের কাছে করছি যে রাজাকারদের ছেলেমেয়েরা যেন কখনো বাংলাদেশের কোনো ভাইটাল পজিশনে, কোনো ডিসিশন মেকিং পজিশনে যেতে না পারে, এবং তারা যদি একই আদর্শের প্রচারণা করে তবে তাদেরকে একই রকমভাবে শাস্তির মুখোমুখি করা হয়। ধন্যবাদ। আমি শহীদুল হক মামা আপনার কাছে আবার আসবো। যে বিএনপি কিন্তু কালকে থেকে চুপ ছিল, কিন্তু আজকে সন্ধ্যার পর তারা একটা প্রেস কনফারেন্সে বলেছে, তাদের যে আন্তর্জাতিক সম্পাদক বলেছে যে এটি যেহেতু সালাউদ্দিন কাদের চৌধুরী বিরোধী রাজনৈতিক দল করে, সুতরাং সে প্রতিহিংসার শিকার হয়েছে এবং তিনি ন্যায় বিচার পাননি। এটি যেটা অ্যাডভোকেট সমর রেজাউল করিমও বললেন যে এটি বলতে পারে কিনা, মানে একটা দেশের সর্বোচ্চ আদালতের প্রতি এই ধরনের একটি অবস্থান একটি প্রধান বিরোধী দল তারা নিতে পারে কিনা। আবার আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী তারা তো হরতাল ডাকলো, যদিও তাদের হরতাল হয়নি এবং তাদের কোনো তৎপরতাও আমরা দেখিনি। আবার খালেদা জিয়াও দেশে ফিরছেন কিন্তু শনিবার। হ্যাঁ, সব মিলিয়ে আপনি কি বলবেন? দেখেন, সর্বোচ্চ আদালত থেকে যে রায়টা ঘোষিত হয়েছে, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এই যে প্রক্রিয়া ব্যক্ত করেছে, এটা দেশের প্রচলিত আইনে কন্টেম্প অফ কোর্টে পড়ে এবং আমরা জাতি দেখতে চাই তার এই মন্তব্যের, তাকে আদালতে হাজির হতে হবে। এই মন্তব্য করার প্রচলিত আইনে তার শাস্তি হোক, এই প্রত্যাশা আমরা করি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, খালেদা জিয়া আজকে উপলব্ধি করতে পারবে এই যুদ্ধ অপরাধী হেভিওয়েট যারা নক আউট বলেন, কিক আউট বলেন, তাদের সব জল্পনা কল্পনা সর্বশক্তি নিয়োগ করে দেশে বিদেশে লবিস্টা নিয়োগ করার পরও আউটপুট জিরো। কারণ আগেই বলেছি, আমার সরকার খুব শক্ত অবস্থানে আছে। বিশ্বের নেতারা কে কী বললো না বললো কিছু আসে যায় না, আইন তার নিজস্ব গতিতে চলে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার শাসন আমলে এইটাই উনি দৃষ্টান্ত রেখে গেছেন যে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল হলো, যারা যুদ্ধ অপরাধীর সাথে যারা জড়িত ছিল তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হলো এবং আত্মপক্ষের সব সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হলো। এখন দেশবাসী এটাও জানতে চায়, আজকে যারা প্রমাণিত হয়ে গেছে ৭১ যুদ্ধ অপরাধী, সেই অপরাধের আদালত থেকে শাস্তি, ট্রাইব্যুনাল থেকে ৫টা অপরাধের জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর আরেক জল্লাদ আলী হোসেন মুজাহিদ ইন্টেলেকচুয়ালদের হত্যা করার জন্য মুক্তিযোদ্ধা বদি, জুয়েল, রুমি এবং যার সুরে এ বাঙালি ৫২-এর ভাষা আন্দোলনের রাজপথে নেমেছিল, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি, সেই আলতাফ মাহমুদকে যে কিভাবে এই মুজাহিদ আঘাত করে, টর্চার করে, মানে তিলে তিলে তাকে নিঃশেষ করে দিল। তো তাদের যে পরিকল্পনাটা ছিল খুব মেজাশূন্য করে দেওয়ায় দেশ। আমি খান সবুজ বাসা থেকে রেড করলাম সমস্ত ফাইল, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল কে কোথায় কি ভূমিকা রেখেছে। সাংবাদিক বলেন, চিকিৎসক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, যেগুলো আমার মানে সৌভাগ্য যেগুলো উদ্ধার করে নিজে পড়ে দেখলাম এবং শহীদ কর্নেল হায়দারের কাছে হস্তান্তর করলাম। যেহেতু আমরা ২ নম্বর সেক্টরে তারই অধীনে প্রশিক্ষণ নিয়েছি, যুদ্ধ করেছি। তো আজকে এই আলী হোসেন মুজাহিদ গর্ব করে বলেছিল বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই। সাকা চৌধুরী বলেছিল বাংলাদেশে কেন, পৃথিবীতে কোনো এমন মানে আদালত নাই যেখানে আমার বিচার হবে। তো তার অত্যাচার, নির্যাতন, এইসব জামাত এবং এই বিএনপির মানে হেল্পে তারা অপরাধ করার পরও তারা পুরস্কৃত হয়েছে জাতীয় পতাকায়। এবং আমরা অপেক্ষা আছি
বেগম খালেদা জিয়াকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন এদেরকে জাতীয় পতাকায় পুরস্কৃত করো? আলী হোসেন মুজাহিদ, মতিউর রহমান নিজামী, সাক্কাত চৌধুরী। এখন আপনি বললেন দেশে এসে খালেদা জিয়া কী করবে? আজকে হরতালি প্রমাণ করে দিল। এখন সে আসবে দেশে, বুক চাপড়াবে, হায় হায় मैंने ये क्या किया, হায় হায় मैंने ये क्या किया। অপেক্ষা থাকুন, সে দৃশ্য আমরা দেখব। ধন্যবাদ। আমি এই প্রশ্নটার একটু উত্তর দিতে চাই। দেখুন, এই যুদ্ধাপরাধীর বিচার যেটা হচ্ছে এটা কিন্তু সরকার করছে না, এই ভুলটা কিন্তু বারবার সবাই করেন। এটা কিন্তু আমাদের যে কোনো দেশের সরকার, যে কোনো সরকার কিন্তু যুদ্ধাপরাধীর বিচার করতে বাধ্য, তাই না? বাধ্য। তারা কিন্তু সাংবাদিকভাবে এটা কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি, এটা একটা রাষ্ট্রের, এটা কিন্তু গভর্নমেন্টের না, রাষ্ট্রের কনস্টিটিউশনাল ডিউটি টু ট্রাই দ্য ওয়ার ক্রিমিনালস। এবং সরকার কিন্তু ট্রাইব্যুনালটা করে দিয়েছেন, কিন্তু একটি স্বাধীন সার্বভৌম ট্রাইব্যুনাল কিন্তু বিচার করছেন। সুতরাং আদালতকে খাটো করে কথা বলা, জামাত তো যুদ্ধাপরাধী খুনি দল, বিএনপি কিন্তু এদেশে পলিটিক্স করতে হবে তাদেরকে, হ্যাঁ, আর তাদের একটু দায়িত্বশীলতা নিয়ে কথা বলতে হবে। এবং আমি আপনাকে একটা কথা বলি, আজকে জামাত, মুসলিম লীগ যেটা ৭১ সালে দেশের বিরোধিতা করে, স্বাধীনতার বিরোধিতা করে যে ঐতিহাসিক ভুল করেছিল, বিএনপি কিন্তু যুদ্ধাপরাধীদের পাশে না, মানে যুদ্ধাপরাধের বিচারের পাশে না থেকে এবং যুদ্ধাপরাধীদের পক্ষে থেকে কিন্তু আরেকটা ঐতিহাসিক ভুল করছে। এর জন্য যুগে যুগে কিন্তু তাদেরকে জবাব দিতে হবে। যুদ্ধাপরাধের বিচার করতে কিন্তু রাষ্ট্র বাধ্য। যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছি আমরা জনগণ এবং শহীদ পরিবার। এখানে সরকার কিন্তু বিচার করছে না। জাস্ট বিকজ এটা আওয়ামী লীগের সরকার অ্যারেঞ্জ করেছে তা তো করবেই, তারাই তো প্রো লিবারেশন ফোর্স, তাদের হাত ধরেই তো যুদ্ধ হয়েছে। বিএনপি কেন এটাকে অন করলো না? বিএনপি অন করলেই পারতো যুদ্ধাপরাধের বিচারটাকে, এবং সমর্থন দিলেই পারতো, সাইলেন্ট থাকলে পারতো, এবং যুদ্ধাপরাধের পক্ষে না দাঁড়ালেই পারতো। আরেকটা কথা বলি, সালাউদ্দিন কাদের চৌধুরী কি বিএনপিতে খুব বড় ফ্যাক্টর? বিএনপিতে কি তার চেয়ে বড় কোনো নেতা নাই? যদি রাজনৈতিক বিবেচনা প্রসূত হয়েই হবে, সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির রাজনৈতিক অঙ্গনে এমন কি বড় ফ্যাক্টর যে তাকে ফাঁসি দিলে বিএনপি ধসে যাবে? এবং মানে এখানে কিন্তু কোনো মানে সালাউদ্দিন কাদের চৌধুরী কিন্তু বিএনপি থেকে বারবার বহিষ্কৃত হয়েছেন, এবং বিএনপি চেয়ারপারসন সম্পর্কেও তিনি এমন সমস্ত না, এটা রাজনৈতিক বিবেচনা প্রসূত যদি হয়ে থাকে, তাহলে রাজনীতিটা কোন রাজনীতি? মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যারা, তাদেরকে ধরা হচ্ছে। তাহলে বিএনপি যদি তাদেরকে ওন করে, তাহলে কিন্তু বিএনপির যে সো কল মুক্তিযুদ্ধের পক্ষের দল, তাহলে কিন্তু তাদের সেই দাবিটা থেকে তারা কিন্তু নিজেরাই নিজেদেরকে খারিজ করে দিচ্ছে। আমি কিন্তু বিএনপির কাছে রিকোয়েস্ট করব যে এত বড় একটা দল, তাদের এই ভুলের পথ থেকে তারা সরে আসুক। তারা কিন্তু ক্ষুদ্র কতগুলো যুদ্ধাপরাধীর পক্ষে দাঁড়ানোর প্রয়োজন তাদের ছিল না। এবং আমি মনে করি এই কাজটা করে এফেক্টিভলি তারা কিন্তু জামাতের করায়ত্ত হয়ে যাচ্ছে, জামাতের বি টিমে চলে যাচ্ছে। জামাত কিন্তু মুসলিম লীগকে খেয়ে, ভাইরাস কিন্তু সে খেয়ে শেষ করে দিয়েছে, এখন বিএনপির পিছনে লেগেছে। জি, এখানে একটা জিনিস একটু বলা দরকার, নুজহাতকে একটু ব্যাকগ্রাউন্ডটা আমি বলি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশে কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছিলেন। আমাদের সংবিধানের ৩৮ অনুচ্ছেদে বলা হয়েছিল ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল হবে না। সেটা বঙ্গবন্ধু করছিলেন সেকুলার রাজনীতিটাকে এস্টাবলিশ করার জন্য। জিয়াউর রহমান তখন ক্ষমতায় 1979-এর পার্লামেন্টে দুইটা জঘন্যতম কাজ হয়। একটা হলো ধর্মভিত্তিক দল করা যাবে, সংবিধানের ওই জায়গাটাকে কেটে ওইটি সুযোগ করে দিল। এর ফলে কিন্তু জামাত বেনামিতে আইডিয়াল নামে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে সংগঠন করলো, যেটা মাওলানা আব্দুর রহিম নেতৃত্বে ছিলেন। আরেকটা করলো যে অর্ডিন্যান্সটা হয়েছিল ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করা যাবে না, সেটাকে সংবিধানের অংশে পরিণত করলো। এর ধারাবাহিকতায় কিন্তু পাকিস্তান থেকে খানে সবুরকে, তারপর গোলাম আজমকে, মশিউর রহমান জাদু মিয়া, শাহজিজ খানে, অন্যান্য যারা আছে তাদেরকে রাজনীতিতে যে প্রতিষ্ঠিত করলো জিয়াউর রহমান। জিয়াউর রহমানের রাজনীতির কনসেপ্টটি কিন্তু ছিল যে যারা প্রো লিবারেশন ফোর্স, তারা তো আওয়ামী লীগ বা অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষের জায়গা আছে, তো ওনার একটা দল করতে হলে ওনার তো কিছু লোক লাগবে। সেই লোকটা ছিল যারা প্রো লিবারেশন বা আওয়ামী ঘরানা না, তার বাইরেদেরকে নিয়ে এসে কিন্তু জিয়াউর রহমান দল করছে। এই কারণে কিন্তু বিএনপি বেরিয়ে আসতে পারবে না। বিএনপির এবং ওদের সঙ্গে রাখি বন্ধনটা এত প্রগাঢ় যে ওখান থেকে বেরিয়ে আসার সুযোগ নাই। আপনার মনে আছে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে সে বলছিল তালাক দেওয়া বিবির সাথে আমি ঘর করি না। তারেক রহমান পার্টির নেক্সট লিডারশিপ তারা বলছে মিস্টার 10% নামক একজন ভাইয়া জন্মাইছেন, যে ভাষায় ব্যবহার করছিল। সে যতবার যত অসভ্যের মতো আচরণ করেছে বিএনপি, তারপর তাকে এই কারণে বিএনপি মনে করে যে তাদের দরকার
নুজাদ একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, বিএনপি জামাত কিন্তু লোকে বলেন, এখন বলে জামাত বিএনপি, জামাত বিএনপি। অর্থাৎ প্রায়োরিটিটা কিন্তু জামাত এসে গেছে, জামাতই বিএনপিকে অপারেট করতেছে। একজন তাদের জায়গায় যারা আছেন, আজকে বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমাদেরকে বলছেন যে আমরা তো মধ্যপন্থী গণতান্ত্রিক উদার দল হিসাবে ছিলাম, কিন্তু তকমাটা নিয়ে গেলাম আমরা জঙ্গিদের দল এবং এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। সে কারণেই কিন্তু আপনি দেখবেন ব্যারিস্টার মওদুদ আহমেদের কথোপকথন, ডক্টর মঈন খানের কথোপকথন যত বেরোচ্ছে, সর্বশেষ তাদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে বলছেন যে এই বিএনপি সেই বিএনপি না। মওদুদ সাহেব বলছেন এই বিএনপিকে দিয়ে কিছু হবে না। অর্থাৎ বিএনপি যে এখন আর বিএনপি নাই, বিএনপি নামক সত্তাটি টোটালি গ্রাস করে ফেলছে স্বাধীনতা বিরোধীরা। আমি শুধু জামাত বলবো না, স্বাধীনতা বিরোধী আর একটা গ্রুপ আছে যাদেরকে আমরা প্রতিক্রিয়াশীল বলতাম। মামা আপনার মনে আছে আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় বলতো দুই কুকুরের লড়াই, যারা চাইনিজপন্থী, মুক্তিযুদ্ধ তো চাইতো না, বলতো দুই কুকুরের লড়াই। সেই চাইনিজপন্থীদের একটা অংশ বিএনপির অংশে পরিণত হয়েছে, স্বাধীনতা বিরোধী একটা অংশ পরিণত হয়েছে, আর হালুয়া রুটির লোভে কিছু মুক্তিযুদ্ধের লোক ওখানে একত্রিত হয়ে জগা খিচুড়ি একটা ওই যে চানাচুর ভাজার মতো জায়গায় পৌঁছেছে। এই জন্য বিএনপিকে নুজহাত যতই আহ্বান জানাক না কেন, বিএনপি যেখানে গেছে, গল্প আছে যে কম্বলরে তো আমি ছেড়ে দেই, কম্বল আমারে ছাড়ে না। বিএনপি ওখান থেকে বেরিয়ে আসবে না বিধায় বিএনপি স্বরূপে আবির্ভূত হয়েছে। আজকে যদি বিএনপি শুধু সাইলেন্টও থাকতো, তাহলে তাদের পক্ষে যারা কিছু তাত্ত্বিক ব্যক্তিরা টক শোতে আসেন তারা বলতে পারতেন কই বিএনপি তো কিছু বলে নাই। কিন্তু বিএনপি স্বরূপে আবির্ভূত হওয়া ছাড়া তাদের থলের বিড়াল বের করে দেওয়ার মতো জায়গা থেকে তাদের অবস্থান নিয়েছে। এই কারণে বিএনপিকে সাপোর্ট করে কারা আপনি দেখেন, ইন্টারন্যাশনালি সাপোর্ট করে কারা, পাকিস্তান সাপোর্ট করে, মিডল ইস্টের কিছু লোক সাপোর্ট করে, যেসব লোকরা জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িত, নামকা অস্তা আরব রাষ্ট্র তারা সাপোর্ট করে। পাকিস্তান পার্লামেন্ট তারা রেজুলেশন পাশ করলো বাংলাদেশের অপরাধীদের বিচারের এগেনস্টে, পাকিস্তানের প্রাইম মিনিস্টার স্টেটমেন্ট দিল, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট দিল। পাকিস্তানের একজন জেনারেল মারা যাওয়ার পরে বেগম খালেদা জিয়া তখন প্রাইম মিনিস্টার ছিলেন, আমরা কল্পনা করতে পারি না প্রোটোকল ভেঙে পাকিস্তানের যদি কোনো প্রাইম মিনিস্টার মারা যায়, বাংলাদেশের প্রাইম মিনিস্টার তার শোক বার্তা দিতে পারেন। পাকিস্তানের একজন আর্মি অফিসার মারা যাওয়ার পরে বেগম খালেদা জিয়া 2.5 পৃষ্ঠার শোকবাণী পাঠিয়েছিলেন। রাখি বন্ধনটা এত প্রগাঢ় যে তাদের মাথায়, মননে, চিন্তা চেতনায় তারা এতবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসার পরও কিন্তু চিন্তাটা রয়ে গেছে পাকিস্তানের স্টাইলে। এই জন্য দেখবেন তাদের সম্পর্কটা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, দেশের ভিতরে সর্বত্র এক জায়গায়। তারা কেন, কি দরকার ছিল অমিত শাহের টেলিফোনটাকে জালিয়াতি করা? তাদের কি দরকার ছিল আমেরিকায় বসে আওয়ামী লীগের এক নেতাকে তার তথ্যপত্র নেওয়ার জন্য কনস্পিরেসি করা, যার জন্য বিএনপি নেতাদের কনভিকশন হয়েছে? কি দরকার ছিল আমেরিকার 4 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে বাংলাদেশের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া? কি দরকার ছিল খালেদা জিয়ার একটা স্টেটমেন্ট দিয়ে পত্রিকা লিখে যে বাংলাদেশে জিএসপি সুবিধা দিও না? এরা বাংলাদেশ নামক কনসেপ্টটাকে বিশ্বাস করতে পারে না। সেই জায়গা থেকে আমার মনে হয় নুজহাত অরণ্যে রোদন করছে, ওরাও জায়গা থেকে ফিরে আসবে না। দরকার মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের আজকে ঐক্যবদ্ধ। ধন্যবাদ। আমরা আশা করব যে এই যে প্রত্যাশিত দুটি রায়, এটি আমরা খুব শিগগিরই কার্যকর দেখতে পাবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।